সো আমরা এখন আসছে যেটা দেখবো মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র কি কি আছে একটু দেখো। উরা 11 জন প্রায় আসে, সবচাইতে বেশি আসে। উরা 11 জন কে লিখছে? চাষী নজরুল ইসলাম। কার এটা? চাষী নজরুল ইসলামের। উরা 11 জন হচ্ছে চাষী নজরুল ইসলামের। তারপরে সংগ্রাম, এটা হচ্ছে কার? চাষী নজরুল ইসলামের। অরুণোদয়ের অগ্নি সাক্ষী, আমি কিন্তু গুরুত্বপূর্ণ গুলা এখানে আসছি। সুভাষ দত্ত, কে আছে? সুভাষ দত্ত, ভালো করে দেখো। ধীরে বহে মেঘনা, এটাও আসে। তার কার এটা? আলমগীর কবিরের। আমরা তোরা আবার তোরা মানুষ হ, খান আতাউর রহমান, খান আতাউর রহমান। নদীর নাম হচ্ছে মধুমতি, নদীর নাম কি? মধুমতি, এটাও আসবে। তানবীর মুকাম্মেল। তাহলে আমি যেগুলা দিছি এখানে সেগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওরা 11 জন, সংগ্রাম, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ধীরে বহে মেঘনা, আবার তোরা মানুষ হ, নদীর নাম মধুমতি, এইগুলা কিন্তু আসবে বেশি। এরপর যেটা আছে আগুনের পরশমণি, খুব গুরুত্বপূর্ণ, হুমায়ুন আহমেদের, বারবার আসে হুমায়ুন আহমেদের। এটাকে আগুনের পরশমণি। হাঙ্গর নদীর গ্রেনেড, এটা মোটামুটি এমন কেউ নাই যারা বিটিভি দেখে তাদের মনে হয় 10 বার করে দেখা হয়ে গেছে। আর যারা অন্যান্য সিনেমা দেখো তারাও মনে হয় জীবনের কখনো না কখনো একবার হইলেও দেখছো, কারণ আমরা সবাই কিন্তু আসলে শৈশবে বিটিভি দেখেই উঠে আসছে, কারণ ওই সময় কিন্তু এত ডিশ লাইন টাইন ছিল না। তো যেহেতু আমরা দেখছি, আমি কিন্তু কয়েকবার দেখছি হাঙ্গর নদীর গ্রেনেড। চাষী নজরুল ইসলামের এই প্রশ্নটা আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বেশ আসতে দেখা যায়। সো এটা তোমরা একটু ভালো করে পড়বা, এটা একটু বেশি ভালো করে পড়বা। মাটির ময়না, মাটির ময়না এটা তারেক মাসুদের, এটাও কিন্তু আসে, এটাও কিন্তু আসে। এরপর আছে জয়যাত্রা তৌকির আহমেদের, আগেই বলছি আসে। আমার বন্ধু রাশেদ, আমার বন্ধু রাশেদ, প্রশ্নটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ। আমার বন্ধু রাশেদ এই সিনেমাটাও খুবই 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 গুরুত্বপূর্ণ। মোরশেদুল ইসলামের লেখা, মোরশেদুল ইসলামের চলচ্চিত্রে মানে নির্মাণ করছে। এরপর যেটা আসে সেটা আছে গেরিলা, গেরিলা এটা আছে নাসিরউদ্দিন ইউসুফের। আর আছে জীবনঢুলি, জীবনঢুলি সর্বশেষ 2014 সালে এটা আসছে এবং এটা কিন্তু বিসিএস ও আসছে এবং মেডিকেল নার্সিং সব জায়গাতে আসছে। জীবনঢুলি আসছে তানভীর মুকাম্মেলের, তানভীর মুকাম্মেল। এই প্রশ্নটা আসে যে জীবনঢুলির চলচ্চিত্র নির্মাতা কে? তানভীর মুকাম্মেল। তাহলে আগুনের পরশমণি, হাঙ্গর নদীর গ্রেনেড, মাটির ময়না, জয়যাত্রা, আমার বন্ধু রাশেদ, গেরিলা, জীবনঢুলি, প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে পড়তে হবে, প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে গাঁথতে হবে, কারণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে দিচ্ছি। অনেক চলচ্চিত্র আছে, এতগুলো নিয়ে আসি নাই, অল্প কয়েকটা নিয়ে আসছি। এখন আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ আর লেখকের নাম। তো এইগুলোর মধ্যে আমি বীরঙ্গনা বলছি, এটা লাগবে। আমি বীরঙ্গনা বলছি, এটাকে আমি বীরঙ্গনা বলছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে নীলিমা ইব্রাহিম। আমরা বাংলাদেশি না বাঙালি, এটা আছে আব্দুল গাফফার চৌধুরী, এটাও লাগবে। 71-এর দিনগুলি জাহানারা ইমামের। 71-এর দৃশ্য আছে শাহরিয়ার কবির। আর আগে যেটা বলছিলাম ওটা কিন্তু সিনেমা, সিনেমা হইলে হবে ইউসুফ, ইউসুফ, ঠিক আছে, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। সিনেমা হইলে হবে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আর যদি বলেন আপনার গ্রন্থ বলেন তাইলে কে হবে? তাইলে হবে হচ্ছে শাহরিয়ার কবির। কে হবে? শাহরিয়ার কবির। আর হচ্ছে মা, এই জিনিসটা আসে মা, এটা হবে আনিসুল হকের। মা এই জিনিসটা হচ্ছে কে? আনিসুল হক। সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন গিবসন, গিন্সবার্গ, অ্যালন গিন্সবার্গ, এটাও কিন্তু আসে। কি বলছি? অ্যালন গিন্সবার্গ, ওই যে সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কিন্তু আসছে, এই প্রশ্নটা কিন্তু আসছে রিসেন্টলি, কিছু এক জায়গায় আসছে, মানে এটা কিন্তু প্রায় আসে। মাটাও প্রচুর আসে, যে মাটা হচ্ছে আনিসুল হকের। আর হচ্ছে 71-এর যিশু হচ্ছে শাহরিয়ার কবিরের। 71-এর দিনগুলি আছে জাহানারা ইমামের। আমরা বাংলাদেশি না বাঙালি, এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর। আর হচ্ছে আমি বীরঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিমের। এই বইগুলা বেশি ভালো করে পড়বেন, এটা না পড়লেও পারবেন আপনি, সমস্যা নাই, বাট বাকিগুলা একটু সুন্দর করে পড়বেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এখন উপন্যাসের মধ্যে আসি। রাওয়াত চৌধুরী আওরাত, আনোয়ার পাশা, খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। এরপর আসে আগুনের পরশমণি, এটা একটা উপন্যাস, হুমায়ুন আহমেদের। শ্যামল ছায়া আসে হুমায়ুন আহমেদের। জলাঙ্গি শওকত উসমানের। নেকলে অরণ্য, এটাও আসে শওকত উসমানের। নিষিদ্ধ লোবান বা নীল দংশন, এটা আসে বেশি সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক। দিয়াল আবু জাফর শামসুদ্দিন। অনেক লেখা আছে, এত বই নিয়ে আসি নাই, কয়েকটা নিয়ে আসছি, একটা দুইটা, এখানে কয়েকটা 7টা আছে, 7টা বই নিয়ে আসছি, দেখেন মাত্র 7টা বই দিচ্ছি। তো 7টা বই গুরুত্বপূর্ণ ভাবে মাথার মধ্যে একেবারে লিপিবদ্ধ করে রাখতে হবে। বাংলাদেশের কোনো পরীক্ষায় এর থেকে বাইরে আর কিছু দিবে না, এই পটুখানি পড়লেই হবে, এর বাইরে আপনার আর আসার কোনো সম্ভাবনাই নাই। এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গান টান তো পড়া লাগবে, এত কিছু বই খাতা তো পড়ছি, একটু গানের চর্চা করি নাকি? গলার অবস্থা একটু দেখতে হবে না, যে আমাদের গলা কেমন। আমি গান গাইলে অবশ্যই এখানে কেউ থাকবে না, ক্লাস করবে না, আমি কনফার্ম, তারপর একটু গাবো আর কি, সমস্যা নাই। এক নদী পেরিয়ে, ঠিক আছে, এক নদী কি? রক্ত পেরিয়ে। এক নদী রক্ত পেরিয়ে, এরকম ভাবে আর কি।
তো যাই হোক, আমরা একটু দেখি যে এটার আসলে কে। এটা হচ্ছে খান আতাউর রহমান। এটা কে লিখছে? এটা গীতিকার এবং সুরকার দুইজনই হচ্ছে খান আতাউর রহমান। এরপরে রয়েছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। এটা লিখছে কে? এটা হচ্ছে গোবিন্দ হালদার। আর সুরকার কে? এটা সুরকারও কিন্তু গোবিন্দ হালদার। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই যে গানটা, এটাও কিন্তু গোবিন্দ হালদারের। আর এটার সুরকার কিন্তু হচ্ছে কি? আপেল মাহমুদ। মনে রাখতে হবে এটা কে? আপেল মাহমুদ। এরপরে হচ্ছে কি? সালাম সালাম হাজার সালাম লক্ষ শহীদের স্মরণে, এটা কে? ফজলে খুদা। এটা আগেও পড়াইছে, এটা 72 সালে 52 সালের গান, ফজলে খুদা। আর এটা সুরকার কে? আব্দুল জব্বার। এটা 2017 সালে ম্যাট না, এটা হচ্ছে ম্যাটে আসছিল। ম্যাটে মানে কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। ম্যাট মানে কিন্তু মাদুর না। ম্যাটস মিন্স কি? মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মাদুর বইল না আবার। আর হচ্ছে একবার যেতে দেনা আমার সোনার সত্য গায়, এটা হচ্ছে কাজী মাজারুল আনোয়ার, এবং এটা আছে আনোয়ার পারভেজের আছে সুরে সুরে। এই গানগুলো সবগুলা গুরুত্বপূর্ণ, এগুলা লাগবে। তো কি কি বলছি? এক নদী রক্ত পেরিয়ে, এক সাগর রক্তের বিনিময়ে, তারপর যেটা আছে সেটা হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো, সালাম সালাম হাজার সালাম, একবার যেতে দেনা মা আমার সোনার সত্য গায়ে। এই যে গানগুলো আছে, এই গানগুলো সুরকার এবং গীতিকার দুইটাই খুব গুরুত্বপূর্ণ। আরো কিছু গান আছে, একটু দেখি। সেটা হচ্ছে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীর তটে, এই গানটা হচ্ছে আবু জাফর। আর ওইটাও কিন্তু আবু জাফরের, মানে গানটা গাইছেও কিন্তু আবু জাফর। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল, গোবিন্দ হালদার। সুরকার গীতিকার সবই গোবিন্দ হালদার। পদ্মা মেঘনা যমুনা গোবিন্দ হালদার। আর সমর দাস আছে গাইছে। আর সবকটি জানালা খুলে দেও না, এটাকে নজরুল ইসলাম বাবু। সুরকারও নজরুল ইসলাম বাবু। দুর্গমগিরি কান্তার, এটাকে কাজী নজরুল ইসলাম। দুর্গমগিরি কান্তার, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না, এটা একটা কবিতা আর কি। দুর্গমগিরি কান্তার তরে, বিদ্রোহী কবিতার মতো। আর বাংলার হিন্দু বাংলার মুসলিম আমরা বাঙালি, এই গানটাকে গাইছে গৌরী প্রসাদ মজুমদার। এটা আসে গৌরী প্রসাদ মজুমদার। গানটা সুরকার কে? সুরকার সমর দাস। সুরকার সমর দাস। এরপর যাই মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু স্থাপত্যর ভাস্কর্য আমি এখানে লিখে দিছি। দেখো, জাতীয় স্মৃতিসৌধ, এটা কোথায় অবস্থিত? সাভারে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হোসেন। এরপরে স্থাপত্যের মধ্যে যেটা পড়বা সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। কি পড়বা? জাগ্রত চৌরঙ্গি। আমি বলছিলাম স্বাধীনতার পর প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি। কোথায় অবস্থিত? গাজীপুরের চৌরাস্তা, অর্থাৎ জয়দেবপুর। গাজীপুরের চৌরাস্তা জয়দেবপুর। এটার স্থপতি কে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। বিজয় উল্লাস, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবে দাগায় রাখতেছি। আনোয়ার পাশা ভবন, শামীম শিকদার। এটার স্থপতি কে? শামীম শিকদার। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা গুরুত্বপূর্ণ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা আসবে মিরপুর ঢাকাতে অবস্থিত। মোস্তফা হারুন কুদ্দুস। মোস্তফা হারুন কুদ্দুস, কুদ্দুস বায়াতে না, কুদ্দুস, মোস্তফা হারুন কুদ্দুস। মুজিবনগর স্মৃতিসৌধ, এটা হচ্ছে মেহেরপুরে অবস্থিত। এটার হচ্ছে স্থপতি বলা হচ্ছে তানভীর কবিরকে। কাকে বলা হচ্ছে? তানভীর কবির হচ্ছে এটার স্থপতি। এরপর হচ্ছে সোপার্জিত স্বাধীনতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোপার্জিত স্বাধীনতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শামীম শিকদারের সোপার্জিত স্বাধীনতা। আর আছে অপরাজেয় বাংলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। অপরাজেয় বাংলা, সোপার্জিত স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আর এটা হচ্ছে টিএসসি সড়ক, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। সৈয়দ আব্দুল্লাহ খালেদ, এটাকে অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা। আর হচ্ছে তোমার যেটা সোপার্জিত স্বাধীনতা, শামীম শিকদার, শামীম শিকদার, মনে রাখো। এরপর দেখো কি আছে? সংসপ্তক। কি আছে? সংসপ্তক। এটা হচ্ছে রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। হামিদুজ্জামান খান, এটার স্থপতি কে? হামিদুজ্জামান খান। সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। নিতুন কুণ্ডু। এরপর আছে রক্ত সোপান, রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে অবস্থিত। অদম্য বাংলা, খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালচন্দ্র পাল। এটার স্থপতি কে? গোপালচন্দ্র পাল। শিখা অনির্বাণ, প্রশ্নটা প্রায় আসে। ঢাকা সেনানিবাসে অবস্থিত। শিখা অনির্বাণ। শিখা চিরন্তন, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। শিখা চিরন্তন থেকে প্রশ্ন আসে। শিখা চিরন্তন যেখানে সারা জীবনই ওইখানে আলো জ্বলতেছে। আপনারা যদি যান কেউ সোহরাওয়ার্দী উদ্যানে, দেখবেন ওইখানে সবসময় আগুন জ্বলে। এটা হচ্ছে শিখা চিরন্তন, মানে সারা জীবন জ্বলবে। তাই এটা কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। আর শিখা অনির্বাণ, অনির্বাণ, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের একটু প্যাঁচ লেগে যায়। প্যাঁচ লেগে যায়, জিলাপির প্যাঁচ কিন্তু লাগানো যাবে না।
জিলাপির পেঁয়াজ বাগদারার অর্থ কি? জিলাপির পেঁয়াজ বাগদারার অর্থ হচ্ছে কুটিলতা, মনে রাখেন কিন্তু, বাংলাও কিন্তু পড়াই ফেলছি। তো যাও, শিখা অনির্বাণ এটা কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। আর শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে, মনে রাখতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে, এই যে কথাগুলা দিছি, এই যে স্থাপত্যি ভাস্কর্য যেগুলা দিছি, এইগুলা থেকে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আপনি একটা পাবেন, কমন পাবেন, পরীক্ষায় বারবার আসে। লাস্ট ইয়ারে সোপার্জিত স্বাধীনতা আসছে, আপনার হয়তো সামনের বার একটা নতুন জিনিস আসতে পারে। সো এই প্রশ্নগুলা ভালো করে একটু পড়ে ফেলবেন। এখন আমরা যাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে না আমাদের? সে আমাদের জাতির জনক, সে আমাদের বঙ্গবন্ধু, না জানলে তো হবে না। তো এই ব্যক্তি সম্পর্কে তো আমাদের না পড়লে তো হবে না। একেবারে আমি সবচেয়ে বলে থাকি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় কয়টা চুল আছে, এটা থেকে শুরু করে কি জামা কাপড় পরতো, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। যেমন মুজিবনগর যে কোটটা আছে, মুজিব কোট বলে না, যে এটা আছে কালো মতো যেটা পরে, মুজিব কোট, এর বলেন তো বোতাম আছে কয়টা? মুজিবনগরের যে মুজিব কোট আছে, মুজিব কোটের বোতাম আছে 6টা। এই 6টা বোতাম দিয়ে আসলে কি বুঝায়? 6টা বোতামেরও ঐতিহাসিক একটা ব্যাখ্যা আছে। 6টা বোতাম দিয়ে 6 দফাকে বোঝায়, ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস কিন্তু জানতে হবে। তো পরিচিতিতে আসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন, আর মৃত্যুবরণ করেন আছে 15 আগস্ট 1975 সালে। ভারত উপমহাদেশের মানে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। এইটুখানি জানলেই হবে। তো 17 মার্চ এটাকে কিন্তু এখন বর্তমানে আছে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সবাই হয়তো জানি এটা বর্তমানে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। শিশু দিবস 17 মার্চটা কি শিশু দিবস, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে তার বাবার নাম ছিল শেখ লুৎফুর রহমান, আর মায়ের নাম ছিল হচ্ছে সায়রা খাতুন। আমরা কিন্তু আগে থেকেই পড়ি সায়রা খাতুন। তো 5 ভাই বোনের মধ্যে 5 ভাই বোন ছিল। তো তার ছোট ভাইয়ের নামটা একটু বলে রাখি। তার ছোট ভাইয়ের নাম ছিল শেখ আবু নাসের। তার ছোট ভাইয়ের নাম ছিল শেখ আবু নাসের, মনে রাখবেন এটা। তো বঙ্গবন্ধু প্রথম আছে বাংলাদেশের রাষ্ট্রপতি। এলাকায় তাকে আছে খোকা মিয়া ভাই বলে ডাকা হতো। এলাকায় তাকে কি বলে ডাকা হতো? মিয়া ভাই বলে ডাকা হতো। তাহলে প্রথম কথা, বঙ্গবন্ধুর জন্ম 1920 সালের 17 মার্চ। কোথায়? গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। তৃতীয় কথা যেটা পড়বেন, 17 মার্চ আছে বর্তমানে জাতীয় শিশু দিবস। তারপরে যেটা পড়তে হবে, তার ছোট ভাইয়ের নাম আছে শেখ আবু নাসের। তারপরে যেটা আছে, বঙ্গবন্ধু প্রথম আছে রাষ্ট্রপতি ছিলেন, ডাক নাম ছিল মিয়া ভাই বা খোকা। ওকে, এখন আমরা পরে যাই যে তারপরে তার শিক্ষা জীবন একটু দেখি। শিক্ষা জীবনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1927 সালে 7 বছর বয়সে, কত বছর বয়সে? 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। আসলে সে ছোটবেলায় একটু উইক ছিল, একটু রোগশোকে ভুগতো আর কি এরকম। তো যার কারণে আসলে গিমাডাঙ্গায় তার মানে প্রাথমিক শিক্ষা শুরু হতে একটু সময় লাগছিল। তো প্রথম শিক্ষা শুরু হয়েছে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল আছে, সেইখানে প্রাইমারি স্কুলের শিক্ষা শুরু হয়। তারপর আছে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন তার মানে ম্যাট্রিক পাস, যেটা বর্তমানে এসএসসি পাস করেন। তিনি এসএসসি পাস করেন 1900 মনে করো যে মিশনারিজ স্কুল থেকে তিনি পাস করছেন। পাস করার পর 1942 সালে ইন্ট্রান্স মিন্স হচ্ছে তোমার এইচএসসি পাস করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলকাতা ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হন। তিনি আইন পড়ার জন্য ভর্তি হয়েছিলেন কলকাতা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে, ইসলামিয়া কলেজে, কলকাতা ইসলামিয়া কলেজে তিনি আইন পড়ার জন্য ভর্তি হন। এটা ছিল তার শিক্ষা জীবন। তাহলে প্রথমে প্রাথমিক শিক্ষা শুরু হয়েছে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে। তারপর আছে তিনি আছে মিশনারিজ গোপালগঞ্জের যে মিশনারিজ স্কুল আছে সেখানে পড়াশোনা করছেন। তারপর লাস্টে তিনি আছে আইন বিষয়ে কোথায় পড়ছেন? ইসলামিয়া কলেজে। কোথায় পড়ছেন? ইসলামিয়া কলেজে। এখন দেশভাগের পর 1947 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আর বাংলাদেশে আসার পর তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হন। আইনে ভর্তি হওয়ার পর ওইখানে চতুর্থ কর্মচারীদের সাথে তাদের অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রাম করেন, যার কারণে তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। একটু পরে আসতেছি, এটা নিয়ে কথা বলবো। তো সংসার জীবন নিয়ে একটু কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকাংশ জায়গায় বিবৃত আছে যে 1938 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে বঙ্গবন্ধু ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা না উপাধিটা কি? বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব। মনে রাখবা এই জিনিসটা কিন্তু আসছে, ফজিলাতুন্নেসা মুজিবের উপাধি কি? এই প্রশ্নটা কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। উপাধিটা কি? বঙ্গমাতা। ফজিলাতুন্নেসা মুজিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তিনি অসমর্থ আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন যে বিয়ের সময় তার বয়স ছিল 12 বা 13। বিয়ের সময় তার বয়স কত ছিল? 12 বা 13। তো বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে যারা অনুসারী তাদের কি
12-13 বছর বয়সে কিন্তু বিয়ে করে ফেলানোর কথা। তো মাঝে মাঝে আমি বলি যে যদি ঠিক বয়সে বিয়ে শাদী করতাম তো তোগো মতো হয়তো আমার কিছু বাচ্চা কাচ্চাও থাকতো। তো যাক, বাচ্চা কাচ্চা যেহেতু নাই সেটা নিয়ে না বলি। তো 12 কিংবা 13 বছর বয়সে কিন্তু বঙ্গবন্ধু বিয়ে করছে। তো সেই সময় কিন্তু আসলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কিন্তু জন্ম 1930 সালে। কত সালে? 1930 সালে। তো 18 বছর, বঙ্গবন্ধুর 18 বছর মানে ফজিলাতুন্নেসা মুজিবের বয়স হচ্ছে কত? 8 বছর। মাত্র 8 বছর বয়সে কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যায়। দেখছো? আর যদি 12-13 বছর বয়স হয় তাহলে ফজিলাতুন্নেসা মুজিবের বয়স 2 কিংবা 3 বছর। ঠিক আছে, একটা কিছু হবে আর কি। তো এই দম্পতির ঘরে 2 কন্যা আর 3 পুত্রের জন্ম হয়। কন্যাদ্বয় হলেন শেখ হাসিনা, শেখ রেহেনা। আর পুত্রদ্বয় কে কে ছিল একটু দেখো, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল। এই 3 পুত্রই কিন্তু 15ই আগস্টে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, তিনজনকেই কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শেখ রাসেল সম্পর্কে একটা কথা বলে রাখি, রাসেলের জন্ম তারিখ হচ্ছে 18 অক্টোবর। এই জন্য 18 অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 18 অক্টোবর রিসেন্টলি করা হয়েছে, এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে রাখো। রিসেন্টলি করা হয়েছে। শেখ রাসেল দিবস কত তারিখে? শেখ রাসেল দিবস হচ্ছে 18 অক্টোবর। শেখ রাসেল দিবস হচ্ছে 18 অক্টোবর। প্রশ্নটা বারবার আসে, বা এবার নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু আসছে। সো নার্সিং অ্যাডমিশন টেস্টে যেহেতু আসছে, এটা রিসেন্টলি ঘোষণা করা হয়েছে, এই জন্য কিন্তু বেশি আসছে। ওকে, তো এটা একটু মনে রাখবা। আর কর্ণদায় কি কি আছে? শেখ হাসিনা, শেখ রেহেনা। আর প্রথম কারাবরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করছিলেন আছে 1938 সালে। কত সালে? 1938 সালে তিনি সর্বপ্রথম হচ্ছে 7 দিনের কারাভোগ করেন। এটাই ছিল তার জীবনের প্রথম কারাবরণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন দশায় অনেকবার কারাবরণ করছে, প্রায় আছে 4682 দিন। 4682 দিন তিনি কারাভোগ করেন। এই কারাভোগের মধ্যে তিনি ব্রিটিশ আমলে 7 দিন কারাভোগ করছে, আর অধিকাংশ দিন আছে পাকিস্তান আমলে তিনি কারাভোগ করেন। তার কারাজীবনের উপর লিখিত একটা বইয়ের নাম হচ্ছে, বা একটা প্রামাণ্যচিত্র আছে 3053 দিন। 3053 দিন। তো এটার সাথে আসলে তুমি কোনো সময় কানেক্ট করবা না যে বঙ্গবন্ধু কারাভোগ করছে 4682 দিন, 3053 দিন কিন্তু না, জাস্ট আছে সিনেমাটার নাম হচ্ছে 3053 দিন। প্রশ্ন আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাভোগ করেন কত সালে? 1938 সালে। 1938 সালে। কতদিন ছিলেন? 7 দিন তিনি জেলে ছিলেন। এরপর যাই রাজনৈতিক জীবন। 1939 সালে মিশনারিজ স্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। মিশনারিজ স্কুল প্রদক্ষিণ করতে আসেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি প্রথম এদেশে আসেন বা প্রেসিডেন্টে আসেন, আর হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে সাথে করে এনে আসেন। তো এই সময় তিনি আছে স্কুলের ছাত্রদের সংস্কারের দাবিতে তিনি একটা জিনিস নিয়ে আসছে, শেরে বাংলা একে ফজলুল হক আর সোহরাওয়ার্দীর সঙ্গে দেখা করেন। এইখান থেকেই তার আসলে সখ্যতা শুরু হয়। তো বঙ্গবন্ধু কিন্তু ছিল মূলত সোহরাওয়ার্দীর অনুসারী। আজকে বলে রাখতেছি, বঙ্গবন্ধু ছিল মূলত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী। তিনি সোহরাওয়ার্দীর কথাতে চলতেন বা তার মতাদর্শনে বিশ্বাসী ছিলেন। সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বাংলাদেশে কিন্তু তিনি প্রধান মুখ হয়ে ওঠেন। ঠিক আছে, সোহরাওয়ার্দীকে যারা বিশ্বাস করতো তারা পরবর্তীতে বঙ্গবন্ধুতে বিশ্বাসী শুরু হয়ে যায়। তো সোহরাওয়ার্দী। আর 1948 সালে 19 মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি বলছি না স্বাধীনতার পরে 1947 সালে যখন দেশভাগ হয়ে গেল, দেশভাগ হইলে তিনি বাংলাদেশে ফিরে আসেন। আসার পর 1948 সালের 19 মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি আন্দোলন পরিচালনা করেন। এতে 11 সেপ্টেম্বর 1948 সালে তাকে আবার আটক করা হয়। 1949 সালে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। 1949 সালে শেখ মুজিবকে বহিষ্কার করা হচ্ছে। আর 49 সালে কিন্তু আর একটা ঐতিহাসিক ঘটনা ঘটে, কি? বাংলা আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এরপরে উল্লেখ্য 2012 সালে কিন্তু আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আবার তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে 2012 সালের আগস্ট মাসে। আর বহিষ্কৃত হয়েছিল কত সালে? 1949 সালে। 23 জুন 1949 সালে সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর নেতৃত্বে পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং পূর্ব পাকিস্তান অংশের যুগ্ম সচিব নির্বাচিত হন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, এরপরে স্লাইডে চলে যাচ্ছে, দেখি বঙ্গবন্ধু সম্পর্কে আর কি কি আছে। তো ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আসলে অবদানটা কি ছিল? তো ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু আসলে সেইভাবে রাজপথে ছিলেন না, তবে তিনি ছিলেন জেলে।
সেই সময় তিনি ছিলেন জেলে। তো বঙ্গবন্ধু 1952 সালে বঙ্গবন্ধু জেলে বসে 14 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে ডাক দেন। তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করে আসছো সবারই পড়ে আসার কথা 52 একটা ফেব্রুয়ারি 52 এরকম একটা কথা তোমরা হয়তো পড়ে আসছো। বঙ্গবন্ধুর ওইখানে 52 দিনগুলি এটা পড়ে আইছো, 52 দিনগুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে ওইখানে তুলে দিছে। তো তোমরা ওইখানে পড়ছো যে মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে তিনি কিন্তু আমরণ অনশন করছিলেন। যাকে মাহি বলে ডাকা হতো, মহি বলে তার নাম ছিল মাহি। তো মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে তিনি আমরণ অনশন করছিলেন 13 দিন ফরিদপুর জেলে। কোথায় করছিলেন? ফরিদপুর জেলে। তো 26 ফেব্রুয়ারি তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এই আমরণ অনশনের কারণে তাকে 26 ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয়। তো সেইখানে কিন্তু শেখ হাসিনা পর্যন্ত শেখ কামাল এসে শেখ হাসিনাকে ওইখানে বলতো যে হাচু আপা আমি কি তোমার আব্বুকে একটু আব্বু বলতে পারি? তার মানে কিন্তু দীর্ঘদিন ধরে জেল খামারে বা তুমি যদি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে না থাকো তাহলে পরিবারের অনেক সদস্য কিন্তু তোমাকে চিনতে পারবে না বা ভুলে যাবে তোমাকে। তো সেই জায়গাটা কিন্তু এখানে পরিষ্কার হয়। এবার আমি মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ 1955 সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগের বিশেষ অধিবেশনে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশে বা দল গঠন করে, সেটা হয় আওয়ামী লীগ। 1956 সালে শেখ মুজিবুর রহমানকে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি বিরোধী ও গ্রামীণ সহায়তা মন্ত্রী হন, কিন্তু দলের জন্য সম্পূর্ণ সময় ব্যয় করার তাগিদে 1957 সালে তিনি মন্ত্রী পরিষদ ত্যাগ করেন। বুঝছো? মানে সবাই তো মন্ত্রী হতে চায়, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু আর মন্ত্রী হতে চায়নি, যে দলের জন্য তিনি কিন্তু মন্ত্রী সভা ত্যাগ করছিলেন। এত বড় মন্ত্রণালয় দেওয়ার পরেও তিনি কিন্তু আর চালেননি। 1957 সালে তিনি মন্ত্রী পরিষদ ত্যাগ করেছিলেন। এটা পরীক্ষা আসে যিনি কোন মন্ত্রণালয় ত্যাগ করেছিলেন। কয়েকটা দেখো, শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি, গ্রামীণ সহায়তা। বেসিক্যালি যেটা আসে কৃষি ও সমবায় এই মন্ত্রণালয় ত্যাগ করে তিনি আসছে পুরোপুরি রাজনীতিতে মনোযোগী হয়েছিলেন। এরপর আছে 6 দফা দিবস। 6 দফা দিবসের কারিগর কে? শেখ মুজিব। 6 দফা দিবসের কারিগর হচ্ছে শেখ মুজিব। 1966 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে শেখ মুজিব বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। দাবিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পরিপূর্ণ রূপরেখা উল্লেখ ছিল। শেখ মুজিব এই দাবিকে আমাদের বাঁচার দাবি নামে শিরোনামে প্রচার করেন। এটা আসে 6 দফা দাবিটা কি নামে প্রচার করা হয়? আমাদের বাঁচার দাবি শিরোনামে প্রচার করা হয়। 6 দফা দিবসটা আমার বাঁচার দাবি শিরোনামে প্রচার করা হয়। ওকে, মনে রাখতে হবে এটা। তো 6 দফাটা দিছিলেন কে তাইলে? শেখ মুজিবুর রহমান। কত তারিখে? 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত যে সমাবেশটা হয় সেখানে তিনি আসছে এইটা দিছিলেন, 6 দফাটা দিছিলেন। ম্যাগনা কার্টা চুক্তিও বলা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা। 1968 খ্রিস্টাব্দে পাকিস্তানের সরকার শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য শিরোনামে মামলা দায়ের করেন। ইতিহাসে এই মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 19 জুন ঢাকা সেনানিবাসে কঠোর নিরাপত্তার মাধ্যমে অভিযুক্ত আসামিদের বিচার কার্য শুরু হয়। 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। শেখ মুজিবও তখন আসছে সকলের মুক্তি দিতে বাধ্য হয়। 1969 সালের 5 ডিসেম্বর শেখ মুজিব বাংলাদেশ নামকরণ করেন। বাংলাদেশ এই ভূখণ্ডের নামকরণ কি করেন? বাংলাদেশ নামকরণ করা হয়। কত সালে? 1969 সালের 5 ডিসেম্বর। এই জিনিসটা ইম্পর্টেন্ট বেশি। এরপর আছে বঙ্গবন্ধু উপাধি, এটা একটু জানতে হবে। 23 ফেব্রুয়ারি 1969 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ একটা সমাবেশে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেন তুফায়েল আহমেদ। কে দিছিলেন? তুফায়েল আহমেদ, ভোলার বর্তমান এমপি তুফায়েল আহমেদ। আর জাতির জনক উপাধি নেন আসছে 3 মার্চ 1971 সালে। এগুলো অলরেডি আমরা বলছি, জাস্ট আসছে বঙ্গবন্ধুর জীবনীতে আমরা আরেকবার একটু ব্রিফ করে যাচ্ছি। তাহলে জাতির জনক 3 মার্চ 1971, আর আসছে বঙ্গবন্ধু 23 ফেব্রুয়ারি 1969 তুফাইল আহমেদের থেকে পাইছিলেন। এরপর যাই যে লেখালেখি অন্যান্য বিষয়। লেখালেখি থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1971 সালের এপ্রিল মাসে মার্কিন সাপ্তাহিক পত্রিকা নিউজ উইকস বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স নামে উপাধিতে ভূষিত করেন। রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স বলে ভূষিত করেন। তাহলে নিউজ উইকস পত্রিকায় সর্বপ্রথম তিনি কি করছিলেন? রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স বলে তাকে অভিহিত করা হয়েছিল। এই কথাটা বেশি আসে যে রাজনীতির কবি কোন পত্রিকায় বলা হয়? নিউজ উইকসে। কোথায় বলা হয়েছিল? নিউজ উইকসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি পুরস্কার বা জুলিও কুরি পুরস্কার পাইছিলেন 1972 সালে 10 অক্টোবর। জুলিও কুরি পুরস্কার পাইছিলেন 1972 সালে 10 অক্টোবর। কিন্তু এই জিনিসটা পড়লে শুধুমাত্র হবে না, আরো ডিপ লেভেলে চলে যায়। ডিপ লেভেলে যায় কয়
পদকটা গ্রহণ করেছিলেন কত তারিখে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদকটা গ্রহণ করেছিলেন 1973 সালের 23 মে। 1973 সালের 23 মে। সো প্রশ্নটা এইভাবে আসে যে জুলিও কুরি পদক পান কত তারিখে? 1972 সালের 10 অক্টোবর। বাট পদকটা নিয়েছিলেন কত তারিখে? 1973 সালে 23 মে। একটু ডিপ লেভেলে যাই, কিন্তু আমি কিন্তু বারবার বলছি এখান থেকে কিন্তু ডিপ লেভেলে যাবেই। তাহলে বঙ্গবন্ধুকে পোয়েট অফ পলিটিক্স বলছিল কোন পত্রিকা? নিউজ উইকস। দ্বিতীয় কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার পান 10 অক্টোবর 1972। নেন কত তারিখে? 23 মে 1973 সালে। তাহলে এই স্লাইড থেকে এই যে 3টা ইনফরমেশন আমি আপনাদের দিছি, এই 3টা ইনফরমেশন ভালো করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। এরপরে যাই যে 1997 সালে বঙ্গবন্ধুর যে ধানমন্ডির যে 32 নম্বর যে বাড়িটা আছে, শেখ মুজিবুর রহমানকে এই বাড়িটাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। 2004 সালে বিবিসি শ্রোতার জরিপ অনুযায়ী বঙ্গবন্ধু হচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হয় কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 21 জুন 2009 সালে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেন। এসবের তো আর দরকার নাই এসবের, কিন্তু যেটা মনে রাখতে হবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কে হয়েছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা মনে রাখবা। আর 32 নম্বরকে জাদুঘরে রূপান্তরিত করা হয় কত সালে? 1997 সালে। 1997 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডির 32 নম্বরকে শেখ মুজিবুর রহমানের জাদুঘর করা হয়েছে। ওকে, এটা একটু মনে রাখবা। এরপর যেটা যায় লেখালেখিটা আসবে, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আছে 69 সালে, যখন আছে গণঅভ্যুত্থানের আগে, যখন 69-এর গণঅভ্যুত্থানের আগে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে থাকার সময় তিনি তার জীবনী লেখা শুরু করেন। 1955 সাল পর্যন্ত এই জীবনীতে তিনি লিখে গেছেন বা ওই বইতে লিখছেন। তো সেটা হচ্ছে আত্মজীবনী লেখা, যেটা প্রকাশ হয়েছে জুন 2012 সালে। কত সালে প্রকাশ হয়? এটা কিন্তু আসে জুন 2012 সালে। জুন 2012 সালে এটা প্রকাশ হয়। গ্রন্থটি ইংরেজি, জাপানি, চীনা বিভিন্ন ভাষায় আইছে। 10টার বেশি ভাষায় আসছে অলরেডি। তো এর ইংরেজি অনুবাদক ছিলেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যক্ষ ডক্টর ফখরুল আলম। বঙ্গবন্ধুর লেখা দ্বিতীয় বইয়ের নাম আছে কারাগারের রোজনা মঞ্চা। এই বইটা প্রকাশিত হয়েছে 2017 সালের মার্চ মাসে। 17 মার্চ 2017 সালে 17 মার্চ এই বইটা প্রকাশিত হয়। এটারও ইংরেজি অনুবাদক ডক্টর ফখরুল আলম। আর নামটির প্রস্তাবক আছে শেখ রেহানা। আর সবগুলোর আছে ভূমিকা কিন্তু লিখছেন আছে শেখ হাসিনা। ভূমিকা শেখ হাসিনা লিখছে। আমি আবার বলি, ভূমিকা লিখছে কিন্তু সবগুলো বইয়ের ভূমিকা লিখছে শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে ভূমিকা লিখছে। আর নামটা দিচ্ছেন কে? শেখ রেহানা। আর লাস্টে আর একটা বই বের হয়েছে, সেটা হচ্ছে আমার দেখা নয়াচিন। এটা ছিল বঙ্গবন্ধুর 3 নাম্বার বই এবং এটা প্রকাশিত হয় 2020 সালের 2 ফেব্রুয়ারি। 2020 সালের 2 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু একবার আসছে চীনে গেছিলেন। চীনে যাওয়ার পর ওইখানকার যে ব্যবস্থা বা সবকিছু দেখে তার ভাল লাগছিল, যার কারণে সেই বইটার ভিতরে সেই বিষয়গুলো তিনি ফুটিয়ে তুলছেন। আর আছে মুক্তিযুদ্ধের উপর লিখিত বঙ্গবন্ধুর অমর গ্রন্থ আমার কিছু কথা। আমার কিছু কথা, এটাও কিন্তু বঙ্গবন্ধু লেখা একটা বই, এটাও কিন্তু পড়ে ফেলবা, আমার কিছু কথা। ওকে, তাহলে বঙ্গবন্ধুর 3টা বই আছে, মূলত বেসিক্যালি আছে। প্রথম বইটার নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, যেটা জুন 2012 সালে প্রকাশিত হয়। দ্বিতীয় বইটা আছে কারাগারের রোজনা মঞ্চা, যেটা প্রকাশিত হয়েছে 17 মার্চ 2017 সালে। আর 3 নাম্বার যে বইটা আছে, যেটার নাম আমি বললাম কারাগারের রোজনা মঞ্চা, এটা প্রকাশিত হয় 2020 সালের 2 ফেব্রুয়ারি। এই 3টা বই থেকে বেশি আসে। আর মুক্তিযুদ্ধের উপর লেখা বইয়ের নাম হচ্ছে আমার কিছু কথা। বঙ্গবন্ধুর 4টা বইয়ের কথা বললাম। এই 4টা বই সম্পর্কে তোমরা একটা ভাস্ট ইনফরমেশন কিন্তু অবশ্যই রাখবা। ওকে, এখন আমরা কিছু তথ্যকণিকা গুলো একটু দেখে নিই, কি কি তথ্যকণিকা আছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আছে আইন বিভাগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারে, সেটার নাম কি? ইতিহাস বিভাগে সংরক্ষিত আছে। বঙ্গবন্ধুর নামে একটা চেয়ার আছে, সেটা হচ্ছে কোথায়? ইতিহাস বিভাগে। এরপর আছে 23 জুন 1949 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বে গঠিত পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের অংশের যুগ্ম সচিব হন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের শাসকবৃন্দ হতে মুক্তি পান আছে 10 জানুয়ারি, অলরেডি বলছে, এটা আর বলতেছি না। আর বইটা এগুলাও বলছি। আর কুড়ি পদক পাইছিলেন কে? জুলিও কুরি পদক পাইছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, এরপরে স্লাইডে যাই, এখান থেকে আর বেশি কিছু বলছি না। মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য বিষয়াবলী, কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী আছে যেগুলো নিয়ে এখানে একটু কথা বলা হয়েছে। দেখো, মুক্তিযুদ্ধকালে নিজস্ব ডাক টিকিট প্রবর্তন করা হয়েছিল 19 জুন 1971। এটা দরকার নেই, বেশি ইম্পর্টেন্ট না। প্রথম ডাক টিকিট প্রকাশ করে আছে মুজিবনগর সরকার।
প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন আছে বিমান মল্লিক। প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন কে? বিমান মল্লিক। স্বাধীনতার প্রথম স্মারক যে স্মারক হয়, স্বাধীনতার পর প্রথম যে স্মারক হয় তার ডিজাইনার ছিলেন আছে বিপি চিন্তিস। বিপি চিন্তিস, বিপি চিন্তিস। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিটের ছবি ছিল শহীদ মিনারের। এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আসে। তাহলে আমি যে তিনটা দাগাইছি, স্বাধীনতার পর প্রথম স্মারকের ডিজাইনার ছিলেন বিপি চিন্তিস। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। স্বাধীনতার পর প্রথম স্মারক ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিন্তিস। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাক টিকিট ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। কি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনার। যে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলছি, জাস্ট আছে এই কয়েকটা কথা একটু ভালো করে মনে রাখতে হবে। এরপর আছে কনসার্ট ফর বাংলাদেশ। একটা কনসার্ট করছিল বাংলাদেশকে সহায়তা করার জন্য মুক্তিযুদ্ধে, সেটা হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ নামে পরিচিত। তো এখন আমরা কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে একটু পড়াশোনা করি। তো কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1971 সালের আছে 1 আগস্ট। এটা হয়েছিল নিউ ইয়র্কের, আমেরিকা নিউ ইয়র্ক সিটির যে মেডিসন স্কয়ার গার্ডেন সেখানে হয়। আমেরিকার কোথায়? নিউ ইয়র্ক সিটির মেডিসন স্কয়ার গার্ডেন, এইখানে অনুষ্ঠিত হয়। কনসার্টের পর বাংলাদেশ যার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে জর্জ হ্যারিসনের তত্ত্বাবধানে এই কনসার্টটা হয়েছিল। আর বাংলাদেশের প্রযোজনা করছিলেন হচ্ছে জর্জ হ্যারিসন আর হচ্ছে অ্যালেন ক্লেইন। কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা ছিলেন হচ্ছে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শাস্ত্রী। ইনি ছিলেন হচ্ছে একটা বিয়ালাবাদক, তিনি আসছেন পরিচালনা করছিলেন আর কি। তো প্রথম যেটা আছে যে জর্জ হ্যারিসন আর হচ্ছে রবি শাস্ত্রী, দুইজনের নাম একটু ভালো করে বলতে হবে। আর কোথায় হয়? এটা হয়েছিল হচ্ছে নিউ ইয়র্কের মেডিসন শহরে, স্কোয়ারে। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 2001 সালে 23 অক্টোবর। কত তারিখে? 2001 সালে 23 অক্টোবর। মুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের নাম আছে মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স। আর বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত প্রকাশনার নাম হচ্ছে মুক্তি বার্তা। কি নাম? মুক্তি বার্তা। ভালো করে মনে রাখতে হবে, মাথার ঘটের মধ্যে ঢুকাই নিতে হবে এটা, মুক্তি বার্তা। স্বাধীন বাংলা ফুটবল দল, এই ফুটবল দলও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বেশ চেতনা সৃষ্টি করছে। এটা গঠিত হয় 1971 সালে। স্বাধীন বাংলা ফুটবল দলকে বাফুফে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া আছে 4 জানুয়ারি 2009 সালে। এই দুইটা ইনফরমেশন একটু জানলেই হবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। সো আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে যাওয়ার আগে সপ্তম নৌবহর সম্পর্কে আরেকটু জেনে তারপর প্র্যাকটিসে চলে যাব। তো সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজের সমন্বয়ে গঠন করা হয়, সেটা হচ্ছে টাস্ক ফোর্স 74। মুক্তিযুদ্ধে ভিয়েতনামের টংকিং উপসাগরে অবস্থানরত মার্কিন সপ্তম নৌবহর যে কারণে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সহায়তা করার জন্য আসছে এই তোমার সপ্তম নৌবহরটা আমেরিকা পাঠাইছিল, বাট এটা কিন্তু তীরে ঘুষতে পারে নাই। অপারেশন জ্যাকপটের মাধ্যমে 10টি নৌ যুদ্ধ জাহাজকে ভেঙে ধ্বংস করে ফেলানো হয়। ঠিক আছে, এটা অপারেশন জ্যাকপট করছিল আর কি। তো এখন আমরা আস্তে একটু সুন্দর করে একটু প্রশ্ন অ্যানালাইসিসে যাব, বা প্রশ্ন কিভাবে সম করতে হয়। এতক্ষণ যে পড়লাম, হিউজ পড়াশোনা করছি, হিউজ পড়াশোনার একটা সমাধানের জায়গা আছে না, সেই সমাধানগুলো একটু দেখি। তো 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? তো বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল কে? তো আমরা সবাই জানি যে বাংলাদেশের যে পক্ষের দেশ ছিল দুইটা, ভারত আর সোভিয়েত ইউনিয়ন। আর বিপক্ষে ছিল কিন্তু চীন আর আমেরিকা। তো অবশ্যই এখানে যুক্তরাজ্য সব তো বাদ, ফ্রান্স বাদ, তাহলে অপশন কি আছে? সোভিয়েত ইউনিয়ন আছে। ভাইয়া সোভিয়েত ইউনিয়ন দিয়ে দাও। এই সোভিয়েত ইউনিয়ন যেটা 1990 সালে 92 সালে ভেঙে এখন কিন্তু অনেকগুলা দেশের সৃষ্টি হয়েছে, তাহলে এটা কি? সোভিয়েত ইউনিয়ন। তাহলে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল সোভিয়েত ইউনিয়ন। 2 নাম্বার, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বা বাংলাদেশ জাতিসংঘের একটু আগে পড়াইছি 136তম সদস্য। কততম? 136তম। তাহলে এটা সুন্দর করে মনে রাখতে হবে, কততম সদস্য? 136তম সদস্য। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালক কে? লেট দেয়ার বি লাইট এর পরিচালক হচ্ছে জহির রায়হান। কে? জহির রায়হান। এই জিনিসটা কিন্তু পড়ানো হয়েছে। লেট দেয়ার বি লাইট এর পরিচালক হচ্ছে জহির রায়হান। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানের যে আন্দোলন চলছিল সেটি হলো, 7 মার্চ যে ভাষণ দিছে, 1 মার্চ থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। তাহলে 25 মার্চ পর্যন্ত এই যে আন্দোলনটা চলছে এটা কি হবে? অসহযোগ আন্দোলন। তাহলে এটা কি হবে? অসহযোগ আন্দোলন চলতেছিল। অর্থাৎ খ নম্বর, পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন কি চলতেছিল? অসহযোগ আন্দোলন। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা। দেখেন মুজিবনগর কোন জেলায় অবস্থিত? ভাইয়া মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন নামক স্থানে। তাহলে এটা কি হবে? মেহেরপুর। মেহেরপুর। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র আমি কিন্তু আগেও বলছি যে গৃহীত হয় এবং জারি করা দুইটা একদিনেই করা হয়। সেটা হচ্ছে 10 এপ্রিল 1971 সালে এটা গ্রহণ করা হয়েছিল বা জারি করা হয়েছিল, যেটাই হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। আর 17 এপ্রিল পাঠ করা হয়, প্লাস শপথ বাক্য পাঠ করা হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে যে ব্যক্তি দম্ভিকতা করেন, দম্ভিকতা তো আসলে অনেকেই করছে, তো দম্ভিকতা করার মধ্যে সর্বপ্রথম যেটা করছিল যে তিক্কা খান, সে কিন্তু বেশি দম্ভিকতা দেখাইছিল। এই দম্ভিকতা আছে তিক্কা খানকে মনে হয়, তিক্কা খান। ওকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে? ভাইয়া এই বলার আগে জিয়াউর রহমান বলবা? জিয়াউর রহমান না, কিন্তু এটা কি হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, এরপর আমরা চলে যাই কি আছে দেখি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে, এখানে যারা আছে, বঙ্গবন্ধু তো স্বাধীনতার আছে মহানায়ক, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন হচ্ছে অর্থমন্ত্রী। তাহলে সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল আতাউর গনি উসমানী। জেনারেল আতাউর গনি উসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে প্রথমে আসছে 7টি সেক্টরে ভাগ করা হয়, কিন্তু দেখে যে আসলে সুষ্ঠুবদ্ধভাবে তত্ত্বাবধান করা সম্ভব না, তখন এই সেক্টর বাড়ায় 11টা বানাইছিল। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর বলা হয় 11টাকে। 11টি সেক্টর ছিল, সাব সেক্টর ছিল 64টি। কয়টি ছিল? 64টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? প্রশ্নটা কতবার যে আসছে বলে শেষ করা যাবে না, ইয়ত্তে করে পারা যাবে না। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নাম্বার সেক্টরের অধীনে। এখানে যে ক্র্যাক প্লেটুন বা গেরিলা যুদ্ধ হইতো, এইগুলা কিন্তু পরিচালিত হইলো এই ঢাকা শহরে। তাই এটা কয় নাম্বার সেক্টর? 2 নাম্বার সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়? মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের উপর কিন্তু ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এই জন্য 14 ডিসেম্বরকে বলা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর কি হবে? 1971 সালে 14 ডিসেম্বর। ওকে, এরপরে চলে যাচ্ছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? তো আমি বলছিলাম যে 8 জানুয়ারি তিনি হচ্ছে ছাড়া পাইছিলেন। ছাড়া পাইয়া তিনি গেছেন লন্ডনে। লন্ডন থেকে তিনি বাংলাদেশে আসছিলেন। তারিখটা কত? 10 জানুয়ারি। 10 জানুয়ারিকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কি বলা হয়? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কোন সালে ঐতিহাসিক 6 দফা কর্মসূচি ঘোষিত হয়? সবাই জানে এটা কি? 1966 সালে। কই সেটা? 1966 সালে 6 দফা ঘোষিত হয়। 69-এ হয়েছিল হচ্ছে গণ অভ্যুত্থান, 68-তে আগরতলা মামলা, 62-তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়, সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন। এটা আমি আগে বলি নাই, শিক্ষা আন্দোলন আমি বলে দিলাম এখন। শিক্ষা আন্দোলন হয়। শিক্ষা আন্দোলন হয় কত সালে? 1962 সালে। বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে? বাংলাদেশের জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মদিনকে। জন্মদিনটা কত? সেটা 17 মার্চ। এই 17 মার্চ হচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু দিবস। সো আমরা কিন্তু অনেকগুলা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করে ফেলছি যে কোনগুলা থেকে আসতে পারে। সো আমাদের সাথে মনোযোগ সহকারে তোমরা যারা ক্লাসটা করছো, তারা কিন্তু আমারও আগে কিন্তু তোমরা নিজেরা কিন্তু উত্তর দিতে পারবা। সো মনোযোগ সহকারে ক্লাস করলে তোমরা কিন্তু সুন্দর করে উত্তর দিতে পারবা। আর যদি মনোযোগ সহকারে ক্লাস না করো, তাহলে তো ওই যে গোবরের মতোই পড়ে থাকবা। আর গোবরে কি এখনো পর্যন্ত বীজটা তুমি দিতে পারো নাই। সো বীজটা দেওয়ার চেষ্টা করো, দেখবা যে গাছে একেবারে ফল এমন পরিমাণে ধরবে যে আসলে তুমি নিজেও চিন্তা করতে পারবে না। সো সবাইকে আবারও ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। মেডিবির পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা। সো এই পর্যন্তই থাকবে আমাদের যে জিকে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস হলো এটা, এবং এখান থেকে তোমাদের দেখাইছি যে কিভাবে তোমাদের প্রশ্ন আসে। এই যে সম্পূর্ণ লেকচারটা তোমরা সুন্দরভাবে শেষ করলে ইনশাল্লাহ তোমাদের 7 থেকে 8টা প্রশ্ন কমন থাকবে। লিখে রেখে দাও, নাজুল ভাইয়া বলছে। ওকে, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।